নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। আজকের দিনেও দেখতে পাচ্ছেন এফআইআই তাদের যে বিক্রি সেটা জারি রেখেছে। আজকের দিনেও এই এফআইআই 1561 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানেই আমাদের ভারতীয় যে ইনভেস্টর ডিআইআই এরা 3036 কোটি টাকা শেয়ার কিনেছে। এরপর আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করছে একবার দেখবো। ডাউ জোন্স দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পর অনেকটাই পড়ে গিয়েছিল এবং সেইখান থেকে যদি দেখেন অনেকটাই রিকভার করে গেছে। এরপর যদি নাসডাক দেখি, দেখতে পাচ্ছেন নাসডাক এই মুহূর্তে 0.76% ওপরে ট্রেড করছে। আর গতকাল দেখেছিলাম এই ডাউ জোন্স প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছিল এবং সেখানে নাসডাক প্রায় 1%-এর কাছাকাছি পড়েছিল। আর আজকে দেখছেন তারই ঠিক উল্টো হচ্ছে, ডাউ জোন্স পড়া রয়েছে এবং নাসডাক বাড়ছে। এবং যদি S&P 500 দেখি, এটা 0.23% ওপরে ট্রেড করছে। তো আজকের দিনে এই আমেরিকান মার্কেটের এই ভালো পারফর্ম করার কি কারণ রয়েছে? যদি দেখেন এই আমেরিকা এবং ভিয়েতনাম এদের মধ্যে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছিল সেটা ফাইনাল হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল সেখানে পোস্ট করেছেন যে আই হ্যাভ জাস্ট মেড এ ট্রেড ডিল উইথ দ্য সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম, মানে ভিয়েতনামের সঙ্গে আমেরিকার যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ট্রেড ডিলে কি ঠিক হয়েছে? দেখতে পাচ্ছেন এই ট্রেড ডিলে এটাই ঠিক হয়েছে, ভিয়েতনাম থেকে কোনো পণ্য যদি আমেরিকাতে যায় তাহলে সেই পণ্যের ওপর ভিয়েতনাম এই আমেরিকাকে 20% ট্যারিফ দেবে। এবং যদি ট্রান্সশিপিং বা ঘুরপথে যদি কোনো পণ্য আমেরিকাতে যায়, মানে ধরুন এই ভিয়েতনামের থেকে কোনো প্রোডাক্ট আগে অন্যান্য দেশে গেল, তারপর সেই দেশ থেকে এই প্রোডাক্ট আবার আমেরিকাতে যাচ্ছে, তো তাহলে এই ভিয়েতনাম আমেরিকাকে 40% ট্যারিফ দেবে। আর যদি দেখেন এই যে ট্যারিফ সেটা কিন্তু পুরোপুরিভাবেই একতরফা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ভিয়েতনাম এই আমেরিকাকে তাদের দেশে বিজনেস করার জন্য পুরোপুরিভাবে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, মানে ভিয়েতনামের যে মার্কেট সেটা পুরোপুরিভাবেই আমেরিকার জন্য খুলে গেছে এবং আমেরিকা থেকে কোনো পণ্য যদি ভিয়েতনামে যায় সেটা কিন্তু জিরো ট্যারিফে যাবে। আর এতে সব থেকে বেশি কোন কোম্পানিগুলো উপকৃত হবে? এর ফলে দেখতে পাচ্ছেন আমেরিকার যে এসইউভি মেকিং কোম্পানিগুলো রয়েছে তারাই কিন্তু বেশি উপকৃত হবে, কারণ এই জিরো ট্যারিফের ফলে এই যে এসইউভি গাড়ি সেটা প্রচুর পরিমাণে এই ভিয়েতনামে রপ্তানি করা হবে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো একবার দেখে নেব। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.10% ওপরে ট্রেড করছে। ইনফোসিসের এডিআর এটা 0.45% নিচে রয়েছে। উইপ্রোর এডিআর দেখতে পাচ্ছেন 0.55% ওপরে। তারপর মেগমাইটিপের এডিআর এটা 0.69% নিচে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.46% নিচে রয়েছে এবং ডক্টর রেড্ডি ল্যাব এর এডিআর 0.5% নিচে ট্রেড করছে। আর শেষে যদি যাত্রা অনলাইন দেখি, এটা 0.89% বাড়া রয়েছে। এরপর স্টক স্পেসিফিক কিছু খবর দেখে নেব। এই আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এই ধরনের যে লজিস্টিক ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এরা কিন্তু প্রতি মাসের শেষেই তাদের যে বিজনেস আপডেট সেটা দিয়ে থাকে। তো এই কোম্পানিটাও তাদের যে বিজনেস আপডেট সেটা দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই জুন 2025-এ এদের যে কার্গো ভলিউম সেটা ইয়ার অন ইয়ার 12% বৃদ্ধি পেয়েছে এবং সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে এই কন্টেনার্স, এর মাধ্যমেই প্রায় 15% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়েছে। এবং যদি কোয়ার্টার ওয়াইজ দেখেন তাহলে এই ফার্স্ট কোয়ার্টারে এই আদানি পোর্টসের যে কার্গো ভলিউম সেটা 11% বৃদ্ধি পেয়েছে। তো একটু সহজভাবে বুঝিয়ে দিই, এই 2024-এর জুন মাসে এই আদানি পোর্টসের যে কার্গো ভলিউম ছিল তার তুলনায় এই কার্গো ভলিউম 12% বেড়েছে এবং এর আগের বছর ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানির যে কার্গো ভলিউম ছিল তার তুলনায় এই কোয়ার্টারে এদের কার্গো ভলিউম 11% বেড়েছে। এরপরে যদি দেখি প্রিমিয়ার এনার্জিজ লিমিটেড এবং ওয়ারে এনার্জিজ লিমিটেড এই কোম্পানিগুলোর জন্য কিছু ভালো খবর এসেছে। কিছুদিন আগেই দেখেছিলেন এই যে বিগ বিউটিফুল বিল সেটা পাস হবে, এই খবরের পরেই এই স্টকগুলো অনেকটা করেই পড়ে গিয়েছিল, কারণ এদের যে ট্যাক্স ক্রেডিট সেটা কিন্তু এই বিগ বিউটিফুল বিলে তুলে দেওয়া হয়েছিল। তো এই নিয়ে কিছু খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার্স ফর সোলার কোম্পানিজ রোজ আফটার দ্য সেনেটস ডিসিশন টু রিমুভ অ্যান এক্সাইজ ট্যাক্স অন উইন্ড অ্যান্ড সোলার প্রজেক্ট ফ্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ট্যাক্স অ্যান্ড স্পেন্ডিং বিল, মানে এই বিল থেকে এই কোম্পানিগুলোর উপর যে একটা এক্সাইজ ট্যাক্স বসতো তার প্রস্তাবকে তুলে দেওয়া হয়েছে এবং যে ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়া যেত তার জন্য কিন্তু কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই সোলার এবং উইন্ড কোম্পানিগুলো যদি পরবর্তী 12 মাস বা 1 বছরের মধ্যে কোনো প্রজেক্ট শুরু করে তাহলে কিন্তু শুধুমাত্র তার ক্ষেত্রেই 100% এই
ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে। কিন্তু যদি তারপরে শুরু হয় তো সেক্ষেত্রে এই যে ইনকাম ট্যাক্স ক্রেডিটের পরিমাণ সেটা কমেও যেতে পারে বা শূন্যও হয়ে যেতে পারে। তো এটা ছিল এই সোলার কোম্পানিগুলো নিয়ে খবর। এরপরে কথা বলবো অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই কোম্পানিটা কিছু ছোট অর্ডার পেয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপকনস ইনফ্রা শেয়ার স্লাম 1% ডেসপাইট রেজ 175 crore অর্ডার উইন। মানে এই কোম্পানিটা একটি 175 কোটি মূল্যের অর্ডার পেয়েছে। তবে যদি দেখেন এই অর্ডার পাওয়ার পরেও এই খারাপ মার্কেটের কারণে স্টকটা প্রায় 1%-এর কাছাকাছি পড়েছে। এরপরে কথা বলবো আইটিআই লিমিটেড। এই স্টকটাও কিছু অর্ডার পেয়েছে। দেখতে পাচ্ছেন পিএসইউ স্টক জাম্পস 4% আফটার সিকিউরিং রেজ 88 crore কন্ট্রাক্ট ইন উড়িষ্যা এন্ড ছত্তিশগড় ফর ইনফ্রা প্রজেক্ট। এই কোম্পানিটা উড়িষ্যা এবং ছত্তিশগড়ে এই ইনফ্রা প্রজেক্ট তৈরি করার জন্য 88 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে, যেখানে এই কোম্পানিটা কিছু সিসিটিভি সিস্টেম বসাবে, তারপর যে জিআইএস ম্যাপিং হয় সেই ব্যাপারে কিছু কাজ করবে এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করবে। এরপরে কথা বলবো ওলেক্ট্রা গ্রিনটেক এবং জেবিএম অটো। এই দুটো কোম্পানির ব্যাপারে এমন কিছু খবর এসেছে যেই খবরের কারণে আপনি এই স্টক দুটোকে আবার আপনার র্যাডারে রাখতে পারেন। এই কোম্পানিগুলো কি কাজ করে থাকে? এই কোম্পানিগুলো মূলত ইলেকট্রিক যে বাস সেইগুলো তৈরি করে থাকে। আর বুঝতে পারছেন নিশ্চয়ই এই ইলেকট্রিক বাস সম্পর্কিতই কিছু খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন সেন্টার ফ্লোটস টেন্ডার ফর 10,900 ইলেকট্রিক বাসেস। মানে কেন্দ্র সরকার প্রায় 10,900টা ইলেকট্রিক বাস তৈরির জন্য একটা টেন্ডার আনতে চলেছে। তো বুঝতে পারছেন এখানে নিশ্চয়ই এই জেবিএম অটো এবং ওলেক্ট্রা গ্রিনটেক এরা এই টেন্ডারে অংশগ্রহণ করবে এবং যে লোয়েস্ট বিড দিতে পারবে সেই কোম্পানিটাই এই অর্ডার পেয়ে যাবে। এরপরে আগামীকাল একটা ব্লক ডিল হতে চলেছে, যার কারণে একটি স্টক অবশ্যই র্যাডারে থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন এই এফএসএন ই কমার্স ভেঞ্চার্স, যেটা আমরা নাইকা নামে চিনি, এই স্টকটাতেই আগামীকাল একটা ব্লক ডিল হবে। এইখানে দেখুন আর্লি ইনভেস্টর টু অফলোড পার্টিয়াল স্টেক ইন নাইকা ভায়া রেজ 1,200 crore ব্লক ডিল। মানে এই স্টকটাতে আগামীকাল একটা 1200 কোটি টাকার ব্লক ডিল হতে চলেছে, যেখানে এই কোম্পানির প্রায় 60 মিলিয়ন শেয়ার, এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তাহলে এই কোম্পানির 2.1% শেয়ার হাত বদল হতে চলেছে। এবং কত ফ্লোর প্রাইস রাখা হয়েছে? ফ্লোর প্রাইস রাখা হয়েছে 200 টাকা পার শেয়ার। আর শেয়ারটা আজকের দিনে কত টাকায় বন্ধ হয়েছে? আজকের দিনে দেখুন 212 টাকায় বন্ধ হয়েছে। তার মানে যদি দেখেন এই দাম থেকে প্রায় 6% নিচে এই ব্লক ডিলের যে ফ্লোর প্রাইস সেটা সেট করা হয়েছে। আর রিপোর্টের মাধ্যমে এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে এই কোম্পানির যে আর্লি ইনভেস্টর হরিন্দর পাল সিং বাঙ্গা এবং ইন্দ্র বাঙ্গা তারাই এই ব্লক ডিলের মাধ্যমে তাদের যে শেয়ার সেগুলো বিক্রি করবে। এরপরে যদি দেখি অনিল আম্বানি গ্রুপের কোম্পানিগুলো, এগুলো তো দেখছিলেন নতুন নতুন করে অনেক অর্ডার পাচ্ছিল এবং যেই কারণের জন্য স্টকগুলো বাড়ছিল এবং রিটেল ইনভেস্টরদের আবার ফেভারিটও হয়ে উঠছিল। আর যদি দেখেন এই রিলায়েন্স কোম্পানি মানে অনিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্স কোম্পানি সেটার ব্যাপারে এমন কিছু খারাপ খবর এসেছে যেটা এই কোম্পানিটাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো চলুন সেটাই একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এসবিআই classifies Reliance Communication loan as fraud, reports অনিল আম্বানি টু আরবিআই। মানে এই যে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা এই অনিল আম্বানির যে সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন এদের যে ঋণ অ্যাকাউন্ট সেটাকে এই ফ্রড অ্যাকাউন্ট বলে ঘোষণা করেছে। এইখানে দেখুন এই রিলায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইট সাবসিডিয়ারিজ রিসিভড এ টোটাল লোন অফ 31,580 crore from banks and found a deviation in the utilization of the loan। মানে এই রিলায়েন্স কমিউনিকেশন এবং এদের যে সাবসিডিয়ারি গুলো তারা টোটাল 31,580 কোটি টাকা লোন নিয়েছিল এবং সেই লোনগুলো যে কাজের জন্য নিয়েছিল সেই কাজের জন্য ব্যবহার না করে অন্যান্য কিছু কাজের জন্য ব্যবহার করেছে। এইখানে দেখুন আউট অফ টোটাল লোন 13,667 crore about 44% was utilized for the repayment of loans and other obligation। মানে এই যে 13,667 কোটি টাকা বা টোটাল লোনের 44% টাকা সেটা অন্য ব্যাংকের যে ঋণ সেটা শোধার কাজে ব্যবহার করা হয়েছিল। এবং যদি দেখেন এই যে 12,692 কোটি টাকা বা 41% সেটা বিভিন্ন পদ্ধতিতে অন্যান্য যে কানেক্টেড পার্টি বা অন্যান্য অ্যাকাউন্ট সেখানে পাঠানো হয়েছিল। মানে যেই উদ্দেশ্যে এই রিলায়েন্স কমিউনিকেশন এই লোনগুলো নিয়েছিল সেই উদ্দেশ্যে কিন্তু সেই লোনগুলো খুবই কম ব্যবহার করা হয়েছে। আর এসব তথ্য দেখেই এই যে ফ্রড আইডেন্টিফিকেশন কমিটি তারা এই রিলায়েন্স কমিউনিকেশন এই কোম্পানিটাকে ফ্রড অ্যাকাউন্ট হিসেবে ঘোষণা করেছে এবং আরবিআই এর কাছেও এটা রিপোর্ট করে দিয়েছে। তো এরপরে এই অনিল আম্বানি এদের তরফ থেকে কি বক্তৃতা এসেছে
এইখানে দেখুন অনিল আম্বানিস লয়ার কন্টেস্ট এসবিআই এক্স পার্টে অর্ডার অন আরকম লোন হাইলাইট প্রসিডিউরাল ভায়োলেশন। মানে অনিল আম্বানির যে লয়াররা তারা বলছেন এসবিআই এর এই যে রিপোর্ট সেটা পুরোপুরিভাবে একতরফা এবং এই রিপোর্ট জারি করার আগে কিছু যে প্রসিডিওর থাকে সেটাকে এই এসবিআই ভায়োলেট করেছে। মানে এরা বলতে চাইছে এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই অনিল আম্বানিকে কোনো ধরনের ব্যক্তিগত শুনানি বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি, এমনকি পুরো যে নথিপত্র সেটাও কিন্তু এই আরকমকে দেওয়া হয়নি। এবং এই অনিল আম্বানির লয়ার বলছেন এই এসবিআই এর সঙ্গে তারা বারবার যোগাযোগ করলেও এই 1 বছরের মধ্যেও এই এসবিআই কিন্তু অনিল আম্বানির সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করেনি। এবং যেই সময় এই ঘটনা ঘটেছিল তখন আম্বানি কোনো ধরনের হোল টাইম ডাইরেক্টর কিন্তু ছিলেন না, তিনি এই কোম্পানির শুধুমাত্র একজন নন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাজ করছিলেন। তো এই ব্যাপারে অনিল আম্বানিকে ব্যক্তিগতভাবে দোষারোপ করা উচিত নয়, এটাই কিন্তু এই অনিল আম্বানি লয়ার বলতে চাইছেন। তো এরপরে কি হতে পারে, এই অনিল আম্বানির বিরুদ্ধে এই আরবিআই যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তো সেটা যদি কোনোভাবে প্রমাণ হয় তাহলে অনিল আম্বানি গ্রুপের কোনো কোম্পানি কিন্তু 5 বছর কোনো ব্যাংক থেকে কোনো ধরনের লোন পাবে না। তো নিশ্চয়ই এত সহজে এই ব্যাপারটা মিটবে না। এরপরে নিশ্চয়ই অনিল আম্বানি যে লয়াররা তারাও আইনগতভাবে এই এসবিআই কে চ্যালেঞ্জ করবে। তো এর ফলে কি হবে, এর ফলে অনিল আম্বানির যে রেপুটেশন একবার খারাপ হয়েছিল এবং আস্তে আস্তে শোধরাচ্ছিলেন তো সেটার উপর আবার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এমনকি কিছু বিজনেসেও খারাপ প্রভাব পড়তে পারে। এরপরে ওয়ারের রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটা কিছু অর্ডার পেয়েছে। এইখানে যদি দেখেন এই কোম্পানিটা এই যে মুখ্যমন্ত্রী সৌর কৃষি বাহিনী যোজনা বা MSKVY 2.0 এর তরফ থেকে একটি অর্ডার পেয়েছে, যেখানে এই কোম্পানিটা অপারেশন এবং মেনটেনেন্স করবে 21 মেগাওয়াট এসি বা 29.4 মেগাওয়াট ডিসি ক্যাপাসিটির। এবং যদি টাকার অঙ্কে দেখেন তাহলে এই অর্ডারের মূল্য 26.17 কোটি টাকা। এরপরে আরো কিছু কোম্পানি তাদের মান্থলি ডেটা দিয়েছে। যদি দেখেন এই বাজাজ স্টাইল রিটেল লিমিটেড এর মান্থলি ডেটা একটু দেখে নেব। এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির যে স্ট্যান্ডার্ড রেভিনিউ সেটা Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ 37% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 3,777 মিলিয়ন রুপিস। এবং কোম্পানি এটাও বলেছে এদের যে টোটাল বিজনেস রয়েছে সেখানে প্রতি স্কোয়ার ফুটে তারা প্রায় 666 টাকা করে সেলস করেছে। এবং এই মুহূর্তে কোম্পানির যে টোটাল স্টোর সেটার সংখ্যা দাঁড়িয়েছে 232টা। এই Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এই কোম্পানিটা 22খানা নতুন স্টোর যোগ করেছে এবং 4খানা স্টোর বন্ধ করে দিয়েছে। এরপর এখানে দেখতেই পাচ্ছেন রেভিনিউ ফ্রম অপারেশন, এইটা Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ছিল 2757, সেখান থেকে বের হয়েছে 3777। এবং সেলসের ডেটা পার স্কোয়ার ফুট সেটা ছিল 661, সেখান থেকে বের হয়েছে 664। এবং টোটাল যে স্টোর সেটা এর আগের বছর এই কোয়ার্টারে ছিল 166, যেটা বেড়ে হয়েছে 232। এবং কোম্পানির যে টোটাল রেন্টাল এরিয়া সেটাও 15 থেকে বেড়ে হয়েছে 21.13 স্কোয়ার ফুট। এরপরে অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড এই কোম্পানিটাও তাদের যে মান্থলি ডেটা সেটা প্রকাশ করেছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে স্ট্যান্ডার্ড রেভিনিউ সেটাই Q1 যেটা জুন 30, 2025-এ শেষ হয়েছে সেইখানে দাঁড়িয়েছে 15,932.12 কোটি টাকা। এবং বিগত কয়েক বছরের যদি ডেটা দেখেন এইখানে দেখুন 2022 ফাইন্যান্সিয়াল ইয়ারে এই কোয়ার্টারে কোম্পানির যে রেভিনিউ সেটা ছিল 9,806 কোটি, তারপরে হয়েছে 11,584 কোটি, তারপরে 13,711 কোটি এবং এই কোয়ার্টারে হয়েছে 15,932 কোটি। এরপরে ভোল্টাস লিমিটেড এই কোম্পানিটা কিছু জিএসটির জন্য নোটিশ পেয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ভোল্টাস রিসিভড জিএসটি শোকজ নোটিস অফ রেস 2065 crore লিঙ্ক টু মার্জড এন্টিটি। এই ভোল্টাস কোম্পানিটা এই জিএসটি ডিপার্টমেন্টের তরফ থেকে 265 কোটি মূল্যের একটি জিএসটি নোটিশ পেয়েছে। আর দেখুন এই জিএসটি নোটিশ পাওয়া মানে যে কোম্পানিটাকে সেই টাকা পে করতে হচ্ছে সেটাও কিন্তু নয়। এরপরে কোম্পানি তাদের তরফ থেকেও কিছু বক্তব্য রাখবে এবং এই যে অ্যামাউন্ট সেটা কিন্তু খুবই বড় অ্যামাউন্ট। তো এরপরে এই কোম্পানিটা আইনেরও সাহায্য নিতে পারে। এরপরে যদি দেখেন একটি স্টক 1:10 অনুপাতে স্টক স্প্লিট করতে চলেছে। মানে এই কোম্পানির একটি শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে আপনি এর বদলে 10টি শেয়ার পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ফেস ভ্যালু সেটা ছিল 10, মানে কোম্পানি এর আগে কখনোই স্প্লিট দেয়নি, এই প্রথমবারই এই কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে। এবং এই যে 10-এর ফেস ভ্যালু সেটা ভেঙে হবে 1, তার মানে যেটা আগেই বললাম একটির বদলে আপনি 10টি শেয়ার পাবেন। আর কোন কোম্পানি এই স্প্লিট দিতে চলেছে তো চলুন কোম্পানিটাকেও একবার দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে পাবনা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটাই এই 1:10 অনুপাতে স্টক স্প্লিট দিতে চলেছে। আর দেখুন কোনো শেয়ার শুধুমাত্র স্টক স্প্লিট দিচ্ছে বলে আপনি তা কিনে নেবেন এরকমটা কিন্তু নয়। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই তার বিজনেস সেটা দেখতে হবে। আর এই যে কোনো স্টক স্প্লিট দিচ্ছে এতে কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে কোনো লাভ
লাভ পাবেন না, এই যে লাভ সেটা কিন্তু লং টার্মে পাওয়া যায়। কারণ দেখুন এই স্টকটা এখন 415 টাকায় চলছে, ধরুন 400 টাকাতেই চলছে। তো এই স্টক স্প্লিটের পরে কি হবে, এর এক একটি শেয়ারের দাম হবে 40 টাকা। এর ফলে কি হবে, যে ব্যক্তির কাছে এই 40 টাকা আছে বা 50 টাকাও আছে, সেই ব্যক্তিও কিন্তু এই স্টকে অংশগ্রহণ করতে পারবে এবং বাজারে এর যে লিকুইডিটি সেটাও বাড়বে, এর যে শেয়ার হোল্ডার তার সংখ্যাও বাড়বে। আর এরকমটা কিন্তু একদমই ভাববেন না যে স্টকটা স্প্লিট দিচ্ছে, আপনার কাছে একটার বদলে 10টা শেয়ার হবে এবং আপনার কাছে স্টকের দাম এই 415 টাকায় থাকবে, এমনটা কিন্তু নয়। এই যে স্টকের দাম সেটাও কিন্তু 10 ভাগের 1 ভাগই হয়ে যাবে। আগেই বললাম এই স্টকটা স্প্লিটের পর প্রায় 40 টাকার কাছাকাছি চলে আসবে। এরপরে একটি কোম্পানি নতুন বিজনেসে এন্ট্রি নিতে চলেছে। তবে যদি দেখেন কোম্পানিটা কিন্তু পুরনো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে জোম্যাটো, এদের যে ফাউন্ডার এই দীপিন্দর গোয়েলজি, তিনি একটি নতুন বিজনেসে এন্ট্রি নিতে চলেছেন। তো কোন বিজনেস, এইখানে দেখুন এই দীপিন্দর গোয়েলজি তিনি কিন্তু এই যে ল্যাট এরোস্পেস এই বিজনেসটাকে লঞ্চও করে দিয়েছেন। তো এই বিজনেসের মাধ্যমে কি হবে দেখতে পাচ্ছেন, রিজিওনাল এয়ার ট্রাভেল, মানে কম দূরত্বের মধ্যে বিভিন্ন যে এয়ার ট্রাভেল সেগুলো হবে, মানে আপনি আকাশপথেই যাতায়াত করতে পারবেন। কিন্তু এরকমটা ভাববেন না যে এই কোম্পানি ট্র্যাডিশনাল যে এভিয়েশন সেক্টর, মানে বড় বড় যে এয়ারপ্লেন সেক্টর বা উড়োজাহাজ সেক্টর সেখানে অংশগ্রহণ করতে চলেছে, সেরকমটা কিন্তু নয়। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এই ধরনের যে ছোটখাটো উড়োজাহাজ, যেগুলো ধরুন মোটামুটি এই 20 সিট থেকে 24 সিট হয়ে থাকে, তো সেরকম সেক্টরেই এন্ট্রি নিতে চলেছেন। আর কোম্পানি কি বলেছে দেখুন, এই যে বিজনেস সেটা কিন্তু অত্যন্তই সোজা। এখানে বলেছে ইমাজিন এ ওয়ার্ল্ড হোয়ার ফ্লাইং ইজ ইজি অ্যাজ টেকিং এ বাস, মানে একটা বাস ধরার মতোই সোজা। মানে আপনার যে লোকাল এলাকা, যেখানে ধরুন বাস স্ট্যান্ড আছে বা যেখানে এর পজিশন আছে, সেই জায়গাতেই কিন্তু এই ধরনের যে পরিষেবা সেগুলো আস্তে আস্তে চালু হয়ে যাবে। তো এর ফলে কি হবে, এর ফলে মানুষের অনেক সময় বাঁচবে। কারণ এটা তো দেখেইছেন রাস্তাঘাটে যে যানজট হয় তার কারণে মানুষের যে সময় সেটা অনেকটা নষ্ট হয়। এবং এরকমটাও কিন্তু নয় যে এটা একটা এয়ার বাস বলে এর জন্য অনেকটাই জায়গা লাগবে। দেখতে পাচ্ছেন এদের যে পার্কিং লট বা এয়ার স্টপ হবে সেটাও কিন্তু খুব বড় নয়। এই যে এয়ার স্টপ নো বিগার দ্যান এ পার্কিং লট, মানে একটা পার্কিং লটে যেরকম জায়গা লাগে সেরকমই জায়গা লাগবে এদের যে এয়ার বাস সেটাকে স্টপ করানোর জন্য। তো দেখুন এটা কিন্তু এক্ষুনি শুরুও হয়ে যাচ্ছে না, এরপরে গভর্নমেন্টের বিভিন্ন অ্যাপ্রুভাল লাগবে। তো এই অ্যাপ্রুভাল গুলো পেয়ে গেলে এই যে নতুন বিজনেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো। ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে 85.56 কাছাকাছি চলছে, মানে একই লেভেলের কাছে কিন্তু কনসলিডেট করছে, খুব বেশি বাড়েও নেই খুব বেশি পড়েও নেই। তবে যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি, এটা কিন্তু এখনো খুব দুর্বল অবস্থাতেই রয়েছে। দেখতে পাচ্ছেন ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা এখনো 97 এর নিচেই ট্রেড করছে। তবে যদি গোল্ড দেখি, গোল্ডের প্রাইস কিন্তু আবার কিছুটা বেড়েছে। দেখতে পাচ্ছেন 98 এর কাছাকাছি চলছিল, সেখান থেকে অনেকটাই বেড়ে এখন 1,440 টাকার কাছাকাছি চলছে এই যে 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড কলকাতার রেট অনুযায়ী। এবং যদি বিটকয়েনও দেখি, বিটকয়েনও কিন্তু আজকের দিনে অনেকটা বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন সোনার সঙ্গে সঙ্গে বিটকয়েন এর একটা সম্পর্ক আছে, আগেই বলেছিলাম। এই বিটকয়েনও আজকের দিনে 3% ওপরে বেড়েছে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল আজকের দিনে প্রায় 2.25% কাছাকাছি বেড়েছে। দেখতে পাচ্ছেন এই ডব্লিউটিআই ক্রুড এটাও 1.70% বেড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটাও 1.70% বেড়েছে। এরপরে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেব। ডাও জোন্স একদম ফ্ল্যাট অবস্থাতেই রয়েছে। দেখতে পাচ্ছেন মাত্র 0.075% নিচে ট্রেড করছে। এবং যদি নাসড্যাক কম্পোজাইট দেখি, নাসড্যাক কম্পোজাইট এই মুহূর্তে 0.84% বেড়ে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।